স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দিলেন এবার বিস্তারিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বার্ষিক 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি এই কথা বলেন। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে পাকিস্তান এবং ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে আছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। অধিবেশন শুরুর আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া অধিবেশনের ফাঁকে পাকিস্তান ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি শীর্ষক ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলেও অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও অংশ নেন। মামুন হুসাইন, 71, ঢাকা। এক বছরও তথ্য কমিশন গঠন করতে পারেনি সরকার, যা রাষ্ট্রীয় অবহেলার উদাহরণ এবং বিব্রতকর রেকর্ড তৈরি করেছে। প্রতিষ্ঠানের শূন্যতা, জবাবদিহিতা এবং মানবাধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতির অভাবের কারণেই এমন পরিস্থিতি বলে মনে করছেন বিশিষ্টজনরা। এর নেতিবাচক প্রভাব পড়ছে আবার সরকারের কেনাকাটা বৈদেশিক চুক্তি স্বচ্ছতার উপরও। বিস্তারিত শাহনাজ শামীমের প্রতিবেদনে। সরকার গঠনের প্রায় এক বছর পর গেল 26 জুলাই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানায়, শিগগিরই তথ্য কমিশন গঠনের উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। তবে সেই ঘোষণার পরও কোনো অগ্রগতি নেই। তথ্য কমিশন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আনু মোহাম্মদ। জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিংবা না দিয়ে সরকার কি কি চুক্তি করলো যুক্তরাষ্ট্রের সাথে, সেটা জানার জন্যই তো তথ্য কমিশনটা দরকার। সংবাদপত্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গেলেও তথ্য কমিশন দরকার। যাই হোক, এইগুলি সমস্ত বিষয়ে কেন এখন পর্যন্ত হয় নাই তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এটা তো আমাদের একটা বড় ধরনের বিস্ময়। অরাজনৈতিক সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি, তাই কমিশন দ্রুত পুনর্গঠনের আহ্বান মানবাধিকার কর্মী নূর খানের। তথ্য অধিকার আইনের বলে যে কমিশন গঠন হয়েছে, সেইখানে সেটাও স্থবির হয়ে রয়েছে। প্রায় এক বছরের মতো এখানে কমিশন প্রায় শূন্য অবস্থায় রয়েছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তথ্য প্রকাশ করা হবে এমন সিদ্ধান্ত থাকলেও এখন সরকার উল্টো পথে হাঁটছে বলে জানান ইফতেখারুজ্জামান। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এই আইনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে উল্লেখ করে বলা হয়েছে সরকারের যারা দায়িত্বশীল অবস্থানে আছে তাদের তথ্য প্রকাশ করা হবে। এক বছরের মতো বেশি সময় ধরে তথ্য কমিশনটি নাই। দ্রুত তথ্য কমিশন গঠনের মাধ্যমে মানুষের তথ্য জানার অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তারা। শাহনাজ শারমিন, 71, ঢাকা। 24 জুলাই আগস্টে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার চলছে দুটি ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এ চলছে চাংখারপুলের 6 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ। এদিন 2 প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং জেরা সম্পন্ন করা হবে এবং এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আসামির সংখ্যা 8 জন। অন্যদিকে সাক্ষী 79 জন, যাদের মধ্যে 13 জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। ওদিকে আশুলিয়াতে মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2-এর। সেখানে মামলার 7ম সাক্ষী শফিকুলের জেরা সম্পন্ন করা হবে। এই মামলায় আসামির সংখ্যা 16 এবং সাক্ষী সংখ্যা 62। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যেতে চাই, সেখানে প্রসিকিউটর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। সেই সকল অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অপরাধের ঘটনাস্থল হিসেবে মুম্বাইকে এখানে একমাত্র আসামি জনাব হাসানুল হক ইনু। ঘটনাস্থল বাংলাদেশের বিভিন্ন জায়গা, গোটা বাংলাদেশে এখানে ঘটনাস্থল, তার মধ্যে কুষ্টিয়া একটা আছে। আর মিরর নামে একটি সংবাদ মাধ্যমে উনি সাক্ষাৎকার দিয়ে এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী, জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য উস্কানি দিয়েছিলেন, সহায়তা করেছিলেন। যে সাক্ষাৎকারটি ভারতের মুম্বাইয়ে প্রচারিত হয়েছিল,
ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3-তে পরিষ্কার করে বলা আছে ইররেসপেক্টিভ অফ হিজ ন্যাশনালিটি, সেটি বাংলাদেশের টেরিটরির মধ্যে বিয়ন্ড অ্যান্ড ইনসাইড অফ দিস টেরিটরি। তার মানে যদি বাংলাদেশের মধ্যে থেকে কোনো বাংলাদেশের নাগরিক কোনো অপরাধ করে তার বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল বিচার করতে পারবে। বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিও যদি বাংলাদেশে বসে কোনো অপরাধ করে তার বিচার করতে পারবে। এবং বাংলাদেশের নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েই যদি বাংলাদেশে কোনো মানবতা বিরোধী অপরাধ পরিচালনায় ইনসিস্ট করে, অ্যাবেট করে, ফ্যাসিলিটেট করে, তবে তার বিচারও বাংলাদেশে করতে পারবে এই ট্রাইব্যুনাল। সে কারণেই জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ে দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের বিচার্য মর্মে প্রসিকিউশন ফরমাল চার্জে উল্লেখ করেছে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ছিলাম, সেখানে প্রসিকিউটরের পক্ষ থেকে ব্রিফিং চলছিল। নিশ্চয়ই আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। তবে এই তালিকায় নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি করা সেই শাপলা প্রতীকও। বুধবার নির্বাচন কমিশন যায়, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে, তবে প্রতীকটি স্থগিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর ইসি দলটি নিবন্ধন স্থগিত করে। অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল করা হয়েছে। সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল, এবার তা বাড়িয়ে ১১৫টি করা হলো। বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে, সামনে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। বাবা অসুস্থ, তাই নিজেই অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন ১৫ বছরের কিশোর সিয়াম। তবে আর বাড়ি ফেরা হয়নি। ঘটনা ২ দিন পর পূর্বাচল থেকে উদ্ধার হয় মরদেহ। ৪ দিন পর শনাক্ত করে তার পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে নিয়ে হত্যা করে ছিনতাই করা হয় অটোরিকশাটি। তবে সপ্তাহ হতে চললেও খুনের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। বিস্তারিত নিবিড় প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন এস.এ. বাপি। বাবা অসুস্থ, তাই কিস্তিতে কেনা বাবার অটোরিকশা নিয়ে গেল ১৭ সেপ্টেম্বর বাড্ডার বাসা থেকে বের হন ১৪ বছরের কিশোর সিয়াম। আর বাড়ি ফেরেনি সে। ঘটনার ২ দিন পর পূর্বাচল ৩০০ ফিটের জলশিরি এলাকা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। তবে পচন ধরায় লাশটির ময়নাতদন্ত শেষ করে দাফন করা হয়। পরিচয় জানতে ফেসবুকে মরদেহের কিছু ছবি আপলোড দিলে ২১ সেপ্টেম্বর সেগুলো চোখে পড়ে সিয়ামের পরিবারের। পরনের শার্ট, প্যান্ট ও গেল ঈদে বাবার কিনে দেওয়া কোমরের বেল্ট দেখে উদ্ধার মরদেহটি সিয়ামের বলে নিশ্চিত করে পরিবার। সে কথাগুলো বলার সময়ই কান্নায় ভেঙে পড়েন সিয়ামের বাবা মা। আমি আমার বাবারে শখ করে গাড়ি কিনা দিচ্ছি, ওই শখের গাড়ি আমার বাবারে খাইয়া লাইছে স্যার। আমি যদি জানতাম আমার বাবার আমি দিতাম না, আমি মানুষের কাছে চাইয়া খাইতাম। ছোট ১৪ বছরের বাচ্চারা ওই কিভাবে গলায় ফাঁসি দিয়ে কিভাবে মারলো, গলায় ফাঁসি দিয়ে গলাটা পর্যন্ত কাটছে আমার বাবার। নিখোঁজ সিয়ামের খোঁজ করতে গেলে পরিবারের সদস্যরা জানতে পারেন অটোরিকশায় রিজার্ভ যাত্রী নিয়ে সবশেষ ভাটারার দিকে যাচ্ছিল সে। তাদের ধারণা অটোরিকশা ছিনতাই করতেই কৌশলে তাকে নিয়ে যাওয়া হয় জলশিরি এলাকায়। ওই জায়গায় কিন্তু পুলিশ সন্ধ্যার পরে সবসময় ডিউটিতে থাকে, কিন্তু ওই দিক রিক্সা নিয়ে অনেক ড্রাইভাররা যাইতে চায় না। ও কোনো সময় অচেনা পেছনদার রিজার্ভ যায় না। আমার গাড়িও পাচ্ছি না, বাচ্চাও পাচ্ছি না। আমার ফুটেজটা দিলে আমাদের ভালো হয়। বলতে সেটা তো মামার বাড়ির আবদার না, তোমরা ডিফেন্সে যাও, ডিফেন্সের লোক আসলে তারপরে দেখতে পারবা। এখন এই সন্ধ্যাবেলা হয়েছে, এখন একটা টিপ নিয়ে মনে করে যাইতে পারবে না। ও যে যাবে ফেরত যে আসবে এরকম কোনো ভরসা নাই। পরিবার বলছে আব্দুল্লাহবাগ জান মসজিদের গলি ও সুবাস্তু মার্কেটের পেছনের রাস্তার সিসিটিভি ফুটেজ দেখলেই খুনিদের শনাক্ত করা সম্ভব। তবে সিয়াম হত্যাকাণ্ডের প্রায় ১ সপ্তাহ হলেও এখনো কুলকিনারা পায়নি পুলিশ। আমি এর থেকে তথ্য নিতেছি, ফোন করি কি কার সাথে চলাফেরা কি আসলে বিষয়গুলো আমি জানি। অটো নিয়েই মনে হয় এর পিছনে লাগবে আর কি। এখন দেখা যাক বাকিটা ইনশাল্লাহ তথ্য প্রমাণের সাথে আমি ব্যবস্থা নিয়ে তারপরে আগে কিছু একটু দেখা যাক ইনশাল্লাহ। সম্প্রতি আরও বেশ কয়েকটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বাড্ডা এলাকায়। এসব ঘটনায় চালককে হত্যা এবং অজ্ঞান করে ফেলে রাখার একাধিক ঘটনা ঘটেছে এই এলাকায়।
নিবিড় সাহা, ৭১, ঢাকা। বরিশাল আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ সুইডিশ, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটিশ হাই কমিশনার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা, এবং দুপুরে হোটেল গ্র্যান্ড পার্কে তাদের সাথে সভায় যোগ দেবার কথা রয়েছে প্রধান বিচারপতির। আমরা আরও খবর জানতে চাই, বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বিধান সরকার। বিধান, শুরুতে একটু জানতে চাই, বিদেশিদের নিয়ে প্রধান বিচারপতি যে বরিশাল আদালতে পরিদর্শন করেছেন, এটা কি বিশেষ কোনো কারণে নাকি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচির কারণে তারা এখানে এসছেন? বিশেষ কোনো পর্যবেক্ষণ পাওয়া গেছে কিনা, এবং দুপুরে কি নিয়ে মূলত বৈঠকটা হবে এবং সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন? রাকিব, উনি ঠিক প্রধান বিচারপতি ঠিক 9:30 এখানে আসেন বরিশাল আদালত প্রাঙ্গণে, এবং সেখানে আপনার যে এখানে যারা বিচারক রয়েছেন, জেলা দায়রা জজ রয়েছেন এবং সাথে আইনজীবী সমিতির নেতৃস্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু তাকে স্বাগত জানিয়েছে। এবং তিনি তারপর তার সাথে আপনাকে বলতে পারি যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন, নরওয়ে এবং সুইডেনের হাই কমিশনার ছিলেন, এই 4 জন হাই কমিশনার ছিলেন, এবং সাথে ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং সব মিলিয়ে 7 জন বিদেশি ডেলিগেট ছিলেন তার সাথে। এটাই বলছেন যে আমাদের এখানে যে জেলা দায়রা জজ তার ব্রিফিং এ আমাদের সাথে কথা বলেছেন। এবং উনি এসেছেন, এই বিষয়টা হলো যে আপনার এখানে প্রথমে আদালত যে যারা বিচারক রয়েছে তাদের সাথে কথা বলেছেন, এবং এরপর তিনি দেখেছেন যে আপনার লিগাল এইড পরিদর্শন করছেন, সেই ভবনটা পরিদর্শন করেছেন, সেখানে কার্যক্রম তিনি দেখছেন, লিগাল এইডের কি কার্যক্রম চলে। এবং তিনি বলছেন যে যারা বিদেশি ডেলিগেট যারা এসেছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন তাদের এই আইন নিয়ে, বিশেষ করে যে দরিদ্র মানুষ তারা যাতে আইনি সহায়তা পেতে পারে, ঠিক এই বিষয় নিয়ে লিগাল এইড কাজ করে, এবং সেই বিষয় নিয়ে তারা জোর দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে যেহেতু 7টা বিভাগীয় শহরে যে এর আগেও সেমিনার হয়েছে, ঠিক শেষ সেমিনারটা বা লাস্ট সেমিনারটা দিয়েছেন বরিশালে, সেই সেমিনারে অংশ নিতে বিদেশি ডেলিগেট আসছেন। এবং আজকে কিছুক্ষণ পরেই হোটেল গ্র্যান্ড পার্কে শুরু হবে, তিনি এখন চলে গেছেন হোটেল গ্র্যান্ড পার্কে, এবং সেখানে শুরু হবে আপনার যে সভাটি কিছুক্ষণ আগে চলে গেছেন, এবং সেখানে সেই সভায় ইউএনডিপির যে প্রতিনিধি 7 জন ডেলিগেট রয়েছেন তারা সেখানে অংশ নেন, এবং তারা এই বাংলাদেশের আইন বিষয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করছেন, যেহেতু গ্রামীণ জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী যারা ন্যায় বিচার পেতে পারে সেই নিয়ে কথা বলছেন, এবং সেই নিয়েই আজকের এই সভাটা হবে, এবং সেখানে হোটেল গ্র্যান্ড পার্কে। রাকিব, যে অবশ্যই, এবং সেই সভাটা শুরু হওয়া মাত্র নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সরাসরি সেখানে যেতে পারবো এবং সেই তথ্যগুলো নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী বিধান সরকার বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে 26 পদের বিপরীতে লড়বেন 415 জন প্রার্থী। মূল 3 পদ অর্থাৎ ভিপি, জিএস, এজিএস পদে লড়বেন 67 প্রার্থী। বুধবার রাতে তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন 20 জন। এদের মধ্যে কেন্দ্রীয় সংসদে 11 জন এবং হল সংসদে 9 প্রার্থী রয়েছেন। চূড়ান্তভাবে মনোনয়নপত্র বাতিল হয়েছে 4 জনের। চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর করার সিদ্ধান্তকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রদল স্বাগত জানালেও নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা জানিয়েছে ছাত্র শিবির। ওদিকে নির্বাচন কমিশনের সবশেষ দেয়া তথ্য বলছে মোট ভোটার 27,521 জন, তবে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। ধর্মীয় চেতনা আর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে রাজধানীতে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামিক বইমেলা। প্রথমবারের মতন এই মেলায় যোগ দিয়েছে পাকিস্তান, লেবানন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় পবিত্র কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই থেকে শুরু করে শিশু কিশোরদের জন্য সহজ বৌদ্ধ ইসলামিক গ্রন্থ সবই পাওয়া যাচ্ছে। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সী মানুষই ভিড় জমাচ্ছেন পছন্দের বই কিনতে। বইপ্রেমী দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জনের নতুন আগ্রহ সৃষ্টি করছে। বই বেচা বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা, তবে প্রচার প্রচারণা কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই মেলার কার্যক্রম। অনেক বই আছে, কিছু কিছু বই অলরেডি শেষও হয়ে গেছে, যেগুলো কেনার ইচ্ছা ছিল কিন্তু আমরা এসে পাই নাই। পৃথিবীর বিভিন্ন দেশের বই পাওয়া যাচ্ছে। আমি অনেকটা বিস্মিত হয়েছি যে এত দেশের বই বাংলাদেশে এত সহজে পাওয়া যাচ্ছে। আমাদের যারা আমরা স্টলে আছি এদের চাওয়া একটাই যে মেলাটা আরো বেশি বেশি প্রচার হোক। সিরাত গ্রন্থগুলো বেশি চলতেছে, আর বাচ্চাদের কিছু বই আছে, বাচ্চাদের বই। রপ্তানি পণ্য, তৈরি কাঁচামাল অথবা আমদানি করা সামগ্রী ছাড়ের কারণে এইচএস কোড জটিলতা সহজ করল জাতীয় রাজস্ব বোর্ড। ঘোষিত মান ঠিক বা কাছাকাছি থাকলেও এইচএস কোডে উল্লেখ করা সংখ্যার সবগুলো না মিললে নানা রকম হয়রানি হতো। তবে এবার জাতীয় রাজস্ব বোর্ড এক নির্দেশনায় বলেছে, এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই এখন পণ্য ছাড়ে বাধা থাকবে না। ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তে দুর্নীতি এবং হয়রানির সাথে পণ্য খালাসে সময় কমবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন।
নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিংবা রপ্তানি পণ্যের বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর। এইসব পণ্য ছাড় কারণে আমদানি ঘোষণার সাথে এইচএস কোড মেলা ছিল বাধ্যতামূলক। ব্যবসায়ীরা বলছেন এইচএস কোডের প্রথম 4টি সংখ্যাই হলো মূল পণ্যের ঘোষণা, বাকিগুলো বর্ণনামূলক। কিন্তু প্রথম 4 সংখ্যার পর বাকিগুলো না মিললে এবং ছোটখাটো কিছু ভুলে পণ্যগুলো বন্দর খালাস হতো না। এসব সমস্যায় জরিমানা, হয়রানি ছিল নিত্যসঙ্গী। সাপ্লায়ার যে ডিক্লারেশন দিয়েছেন, কাস্টম সেটাকে অ্যাকসেপ্ট করছিল না। এটার জন্য আমাদের আর্থিক ক্ষতির চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি ছিল, অনেক অর্ডার ডিলে হইতো। কাঁচামাল খালাসের ব্যবসায়ীদের এমন হয়রানি কমাতে চলতি মাসের 8 তারিখ এক নির্দেশনায় এনবিআর বলেছে লাইসেন্স থাকা বন্ডেড ওয়্যার হাউসের পণ্য আমদানিতে প্রথম 4টি সংখ্যা মিললে ছাড় করানো যাবে। অর্থনীতিবিদরা বলছেন সিদ্ধান্তটি ইতিবাচক, তবে কিছুটা অস্পষ্টতা আছে। বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সরকারের যে রাজস্ব সংগ্রহের যে বিষয়টি, সেটি অনেক ক্ষেত্রেই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আমাদের জরুরি ভিত্তিতে WTO সহযোগিতা নিয়ে এটির 8 ডিজিট, 10 ডিজিট এবং 12 ডিজিট পর্যন্ত আমাদের এই এইচএস কোডগুলো নতুন করে সাজানো প্রয়োজন। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকিএমইএ বলছে এসব হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ডিজিটাল করতে হবে। ওই ফাঁকটা তারা ওখানে তৈরি করে রাখছে, এই ফাঁকে ব্যবসায়ীদের কাছ থেকে এই ঘুষ বাণিজ্য করার জন্যই তারা সেইখানে এই আইনটা দিয়েছে। ডিজিটাল একদিকে হইতে হবে, আরেক দিকে হলো এই ধরনের বেআইনি আইনগুলি, কালো আইনগুলিকে রেকটিফাই করতে হবে। নির্দেশনায় এনবিআর বলছে এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিলিয়ে পণ্য ছাড় করা হলেও বিস্তারিত বর্ণনা 30 দিনের মধ্যে বন্ড, লাইসেন্স এবং ইউডিতে উল্লেখ করবেন বলে আমদানিকারককে অঙ্গীকারনামা দিতে হবে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।